সালাম আলাইকুম। গত দুই পর্বে আমরা 2.1 এর অর্থাৎ এসএসসি জেনারেল ম্যাথ 2.1 এর টোটাল 18টা টপিকের মধ্যে আমরা 10টা টপিক ইন ডিটেইলস পড়ছিলাম। এই পর্বে আমরা বাকি 8টা টপিক যে আছে এই 8টা টপিক আমরা ইন ডিটেইলস পড়ার চেষ্টা করব। তার পাশাপাশি বরাবরের মতো বইয়ের উদাহরণগুলো সলভ করার চেষ্টা করব এবং পরবর্তী পর্বে আমরা ধাপে ধাপে তোমার বইয়ের যে অর্থাৎ টেক্সট বুকের অনুশীলনীর কোশ্চেনগুলো ইন ডিটেইলস সলভ করব এবং তার পাশাপাশি বিগত সালে আসা অর্থাৎ 2015 টু 2025 পর্যন্ত আসা যেসব বোর্ড কোশ্চিন আছে এগুলো আমরা বেশি বেশি সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে যে টপিক সেটা হচ্ছে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সার্বিক সেটের সংজ্ঞা কি? আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। একটা উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। ধরে নিলাম এ একটা সেট, যে সেটের ভ্যালু অর্থাৎ উপাদান 1,2 এবং বি আরেকটা সেট যে সেটের উপাদান ধরে নিলাম 3,4 এবং ইউ আরেকটা সেট যে সেটের উপাদান ধরে নিলাম 1,2,3,4,5। তাহলে দেখো একটু খেয়াল করে দেখো এ সেটের মধ্যে 1 2 উপাদান বিদ্যমান। হ্যাঁ, তাহলে এ সেটের উপাদানগুলো আমাদের ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে। এ সেটের উপাদানগুলো ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে। আবার দেখো বি সেটের উপাদানগুলো আমাদের ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে। বি সেটের উপাদান কি 3 4, এটাও ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে। অর্থাৎ এ বি সেটের উপাদানগুলো ইউ সেটের বিদ্যমান আছে। অর্থাৎ আমাদের এ বি সেটগুলো ইউ সেটের উপসেট। এ বি সেটের উপাদান ইউ সেটের মধ্যে বিদ্যমান আছে বিধায় এ বি সেটকে ইউ সেটের উপসেট বলতে পারবো। তাহলে এ বি কি? উপসেট। এ বি কি? উপসেট। তাহলে দেখো আমাদের উপসেট তো বের করলাম, এখন আমাদের ডেফিনেশন কি ছিল সার্বিক সেটের? যে আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে ওই উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলা হবে। তাহলে হচ্ছে ইউ সেটের মধ্যে তোমার বাকি সেটগুলোর ভ্যালু যদি যেহেতু বিদ্যমান সেহেতু হচ্ছে ইউ সেটটাকে উপসেট বলা যাবে। ইউ সেটটাকে কি বলা যাবে? উপসেট বলা যাবে। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে সংযোগ সেট বা ইউনিয়ন অফ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেট সেইটা হচ্ছে সংযোগ সেট। দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত যে সেটটা পাবো ওইটা হচ্ছে সংযোগ সেট। একটা উদাহরণ দিই বুঝতে পারবা। ধরে নিলাম এ একটা সেট যে সেটের উপাদান 1,2 এবং বি আরেকটা সেট যে সেটের উপাদান ধরে নিলাম আমরা 2,3। তাহলে দেখো আমাদের হচ্ছে সংযোগ সেটকে বেসিক্যালি এই সাইন দ্বারা ডিফাইন করে, এই ইউর মতো এই সাইন দ্বারা। এটা কি? ইউনিয়ন সাইন। কি সাইন? ইউনিয়ন সাইন। তাহলে আমরা কি করব? এ আর বি সেটের মধ্যে সংযোগ সেট নির্ণয় করব, অর্থাৎ এ ইউনিয়ন বি নির্ণয় করব। এ ইউনিয়ন বি নির্ণয় করব। তাহলে সংযোগ সেটের সংজ্ঞা কি ছিল? দুই বা ততোধিক সেটের মধ্যে সকল উপাদান নিয়ে গঠিত সেট। অর্থাৎ দুইটা সেট থেকে যত টাইপসের উপাদান নিয়ে আমরা একটা সেট গঠন করতে পারবো নতুন, ওইটাই হচ্ছে সংযোগ সেট। দেখো তো এ আর বি থেকে কত টাইপসের উপাদান নিয়ে সেট গঠন করতে পারি? তাহলে এ থেকে আমরা 1 উপাদান নিয়ে, তারপরে 2 উপাদান নিই, বি থেকে 2 একবার তো নিয়েছি, আর নেওয়ার দরকার নেই, কারণ সেটে একটা উপাদান রিপিট করার প্রয়োজন নেই। একটা উপাদান একবার ইউজ করবা। এজন্য এখান থেকে 1 নিছি উপাদান, এখান থেকে 2 নিছি এবং এখান থেকে 3 উপাদান নিয়ে একটা ভিন্ন সেট গঠন করতে পারছি। তাহলে এই এ ইউনিয়ন বি এর ভ্যালু 1,2,3। অর্থাৎ দুই বা ততোধিক সেটের মধ্যে যত টাইপসের উপাদান পাবো সব নিয়ে গঠিত একটা সেট হচ্ছে সংযোগ সেট। আরেকটা উদাহরণ দিয়ে আরেকটু ভালোভাবে বুঝতে পারবা। ধরে নিলাম তোমার এ একটা সেট যে সেটের উপাদান এ কমা বি এবং বি আরেকটা সেট যে সেটের উপাদান আমাদের ধরে নিলাম বি কমা সি এবং সি আরেকটা সেট যে সেটের উপাদান ধরে নিলাম আমরা ডি কমা ই। তাহলে দেখো আমরা এ ইউনিয়ন বি ইউনিয়ন সি অর্থাৎ তিনটা সেটের মধ্যে সংযোগ সেট নির্ণয় করব। তাহলে তিনটা সেটের মধ্যে সংযোগ সেট নির্ণয় করার জন্য তোমার ওই তিনটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান আছে ওই টাইপসের উপাদানগুলো নিয়ে গঠিত নতুন সেট যেটা হবে ওইটা হচ্ছে সংযোগ সেট। তো দেখো এগুলো থেকে কত টাইপসের উপাদান নিয়ে আমরা সেট গঠন করতে পারি। এ একটা উপাদান নিতে পারি, বি একটা উপাদান নিতে পারি, বি তো একবার নিয়েছি আর নেওয়ার দরকার নেই, তারপর সি উপাদান নিতে পারি, তারপর এখান থেকে ডি উপাদান নিতে পারি এবং ই উপাদান নিতে পারি। অর্থাৎ এ বি সি ডি ই উপাদান নিয়ে একটা নতুন সেট গঠন করছি। এজন্য হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু কত? এটা। এভাবে আমাদের দুই বা ততোধিক সেটের মধ্যে সংযোগ সেট নির্ণয় করতে হয়। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে সেট সেট বা ইন্টারসেকশন অফ এ সেট। তাহলে সেট সেট কি? দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলা হয়। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান অর্থাৎ দুইটা বা তার বেশি সেটের মধ্যে তোমার কমন যে ভ্যালুগুলা
অর্থাৎ মিল যে ভ্যালুগুলা ওই ভ্যালুগুলা নিয়ে গঠিত যে সেটটা ওইটা হচ্ছে আমাদের তোমার ইন্টারসেকশন অফ এ সেট। তো ইন্টারসেকশন অফ সেটকে বেসিক্যালি আমাদের এই সাইন দ্বারা ডিফাইন করা হয়। হ্যাঁ, ইন্টারসেকশন অফ এ সেটকে এই সাইন দ্বারা ডিফাইন করা হয়, এটা ইন্টারসেকশন সাইন। ঠিক আছে, আমরা একটা উদাহরণ দিই, উদাহরণ দিয়ে বিষয়টা আরেকটু ভালোভাবে ক্লিয়ার করে নিই। ধরে নিলাম এ একটা সেট, যে সেটের উপাদান ধরে নাও তোমার 2, 3 এবং বি আরেকটা সেট, যে সেটের উপাদান ধরে নাও তোমার হচ্ছে 3, 4। তাহলে এই দুইটা সেটের আমাদের সেট অর্থাৎ ইন্টারসেকশন বের করতে বলছে। এই দুইটা সেটের ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ডেফিনেশনে কি বলছিলাম, দুই বা ততোধিক সেটের মধ্যে কমন উপাদান অর্থাৎ মিল উপাদান, অর্থাৎ এই দুইটা সেটের মধ্যে মিল কি কি আছে, এই দুইটা সেটের মধ্যে মিল উপাদান কি কি আছে, 3 আছে। তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশন কত হবে, 3 হবে। ঠিক আছে, দুইটা সেটের মিল উপাদান নিয়ে গঠিত সেটকে আমাদের তোমার হচ্ছে সেট বলা হয়। ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই, আরেকটু বিষয়টা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিবা। তাহলে আরেকটা উদাহরণ দিলাম আমরা, ধরে নাও হচ্ছে এ একটা সেট, যে সেটের উপাদান ধরে নাও 5, 6 এবং তোমার হচ্ছে বি আরেকটা সেট আছে, যে সেটের উপাদান ধরে নাও 6, 7 এবং সি আরেকটা সেট আছে, যে সেটের উপাদান ধরে নাও তোমার হচ্ছে 3, তোমার হচ্ছে 6, 7। এই তিনটা সেটের মধ্যে আমাদের ইন্টারসেকশন বের করতে বলছে, এই তিনটা সেটের ইন্টারসেকশন বের করতে বলছে, অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। সংজ্ঞাতে কি বলছিলাম, দুই বা ততোধিক সেটের মধ্যে সাধারণ উপাদান। তাহলে এই তিনটা সেটের মধ্যে সাধারণ উপাদান অর্থাৎ মিল উপাদান কি আছে, তিনটা সেটের মধ্যে মিল উপাদান কি আছে দেখো তো, এই তিনটা সেটের মধ্যে মিল উপাদান আমাদের কি কি আছে, 6 আছে শুধু। ঠিক আছে, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর হলো আমাদের কত আসতেছে, 6 আসতেছে। এভাবে আমাদের দুই বা ততোধিক সেটের মধ্যে তোমার হচ্ছে ইন্টারসেকশন অর্থাৎ সেট বের করতে হয়। ঠিক আছে, এই সিস্টেমে আমরা একটা উদাহরণ দিই বইয়ের, তাহলে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হই আমরা হবো। তাহলে উদাহরণ যেটা আছে, উদাহরণ 9 কোশ্চেন এরকম, p = x belongs to n such that 2 less than x less or equal 6 এবং কিউ আর একটা সেট দেওয়া আছে, যেটা আমাদের কন্ডিশন দেওয়া আছে x belongs to n such that x জোড় সংখ্যা এবং x less or equal 8 হলে আমাদের p ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে। অর্থাৎ এখানে আমাদের দুইটা সেট দেওয়া আছে, একটা p সেট আর একটা q সেট, দুইটা সেটে কন্ডিশন দেওয়া আছে, ওখান থেকে আমাদের p ইন্টারসেকশন কিউ নির্ণয় করতে বলছে। তো ফার্স্ট যে সেটটা আছে এটাকে আমাদের এট ফার্স্ট কি করতে হবে, উপাদানে কনভার্ট করতে হবে। তাহলে p সেটটাকে এট ফার্স্ট আমাদের উপাদানে কনভার্ট করে ফেলি। p সেটের শর্ত কি দেওয়া আছে, শর্তটা এরকম দেওয়া আছে, x belongs to n such that, অর্থাৎ x এর ভ্যালু আমাদের কি হবে, ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার কোনগুলো, 0 এর পরের সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে ন্যাচারাল নাম্বার বলা হয়। ঠিক আছে, শুধু ন্যাচারাল নাম্বার হইলে হবে না p সেটের ভ্যালু, তার পাশাপাশি আরেকটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে 2 থেকে বড় ন্যাচারাল নাম্বার হবে এবং 6 থেকে তোমার ছোট অথবা 6 এর সমান ন্যাচারাল নাম্বার হবে। 2 থেকে বড় ন্যাচারাল নাম্বার কোনগুলো, 2 থেকে বড় ন্যাচারাল নাম্বার 3, তারপর আর কি আছে, 4 আছে, 5 আছে, 6 এর সমান বলছে যেহেতু 6ও হবে এটা p এর ভ্যালু। ঠিক আছে, তাহলে p এর আমাদের তোমার হচ্ছে উপাদান কি আছে, 3, 4, 5, 6 হচ্ছে। এরপর আসো কিউ যে সেটটা দেওয়া আছে, এই সেটের আমাদের কন্ডিশন কি দেওয়া আছে, এই সেটের কন্ডিশন দেওয়া আছে x belongs to n, তাহলে হচ্ছে আগের মতো x এর ভ্যালু কি হবে, ন্যাচারাল নাম্বার হবে। এর পাশাপাশি আর একটা কন্ডিশন দিছে, সেটা কি x জোড় সংখ্যা হবে, কি হবে, জোড় সংখ্যা হবে। শুধু জোড় সংখ্যা হইলেই হবে না, তার পাশাপাশি কি হবে, 8 এর সমান বা 8 থেকে ছোট জোড় সংখ্যা হইতে হবে। 8 এর সমান বা 8 থেকে ছোট জোড় সংখ্যা কোনগুলো, 8 এর সমান বা 8 থেকে ছোট জোড় সংখ্যা কি আছে, 2, 4, 6, 8, এগুলি হচ্ছে আমাদের 8 এর সমান বা 8 থেকে ছোট জোড় সংখ্যা। তাহলে p এর আমাদের হচ্ছে উপাদানগুলো এগুলো হচ্ছে এবং q এর উপাদানগুলো এগুলো হচ্ছে। এরপর আমরা কি করব, এরপর আমরা p ইন্টারসেকশন q যেহেতু নির্ণয় করতে বলছে, তাহলে আমরা বের করে ফেলি। তাহলে p ইন্টারসেকশন q, তাহলে p এর ভ্যালু এখানে কতটুকু দেওয়া আছে, 3, 4, 5, 6 এবং ইন্টারসেকশন q, তাহলে q এর উপাদানগুলো কি কি বের করছি, 2, 4, 6, 8। ইন্টারসেকশন অর্থাৎ সেট বের করার সিস্টেম কি, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান অর্থাৎ কমন উপাদান। এই দুইটা সেটের কমন উপাদান কি কি আছে দেখো তো, এই দুইটা সেটের কমন উপাদান কি কি আছে, 4 আছে, তারপর আর কি আছে, 6 আছে। এখান থেকে আমাদের ইন্টারসেকশনের ভ্যালু কত আসতেছে, 4, 6। অর্থাৎ এভাবেই আমাদের তোমার হচ্ছে দুই বা ততোধিক সেটের ইন্টারসেকশন বের করতে হয়। এ পর্যায়ে আমরা সংযোগ ও সেটের কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের কনসেপ্টগুলো এরকম ছিল, এ উপসেট এ ইউনিয়ন বি, অর্থাৎ এ সেটটা এ ইউনিয়ন বি এর একটা উপসেট হবে। 2 নাম্বার যেটা বি সেটটা এ ইউনিয়ন বি এর একটা উপসেট হবে। 3 নাম্বার যেটা ছিল এ ইন্টারসেকশন বি তোমার এ এর একটা উপসেট হবে। 4 নাম্বার যেটা এ ইন্টারসেকশন বি বি এর একটা উপসেট হবে এবং 5 নাম্বার যেটা আছে এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এর একটা উপসেট হবে। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়গুলো ধাপে ধাপে ক্লিয়ার করে ফেলি। আমরা ধরে নিলাম এ একটা সেট, যে সেটের উপাদান তোমার 1, 2, 3 এবং বি আরেকটা সেট, যে সেটের উপাদান ধরে নিলাম 2, 3, 4। এই দুইটা সেটের এট ফার্স্ট আমরা কি করব, ইউনিয়ন বের করব। এই দুইটা সেটের ইউনিয়ন বের করে ফেলি আমরা। এর ভ্যালু কতটুকু আছে, 1, 2, 3 ইউনিয়ন বি সেটের
কতটুকু ভ্যালু আছে 2 3 4। তাহলে দেখো ইউনিয়ন বলতে কি বোঝায়, দুইটা সেটের মিল অমিল উভয় উপাদান নিয়ে যতগুলো সেট গঠন করা যায়, অর্থাৎ দুইটা সেট থেকে যত টাইপসের উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করতে পারি। দেখো তো এই দুইটা সেট থেকে কত টাইপসের উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করতে পারি। 1 উপাদান নিয়ে 2 3 2 3 একবার নিছি 4 উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করতে পারি। অর্থাৎ এ ইউনিয়ন বি করলে আমাদের 1 2 3 4 আসতেছে। এখন আসো আমাদের প্রথম কনসেপ্টটা কি ছিল, এ ইউনিয়ন বি এর একটা উপসেট। প্রথম কনসেপ্ট ছিল এ ইউনিয়ন বি এর একটা উপসেট হবে। আদৌ কি পসিবল? দেখো তো, তাহলে এ হচ্ছে এ ইউনিয়ন বি এর একটা উপসেট হচ্ছে, অর্থাৎ এর ভ্যালু কতটুকু আছে 1 2 3 এটার মধ্যে বিদ্যমান আছে 1 2 3 1 2 3 এটার মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমরা বলতে পারবো এ সেটটা এই সেটের একটা উপসেট, এ সেটটা এ ইউনিয়ন বি এর একটা উপসেট বলতে পারবো। তারপর আসো 2 নাম্বার কনসেপ্ট আমাদের কি ছিল, বি সেট এ ইউনিয়ন বি এর একটা উপসেট। বি সেটটা কি? এ ইউনিয়ন বি এর একটা উপসেট। আদৌ কি পসিবল? দেখো তো বি সেটের উপাদান কি আছে 2 3 4, এটার মধ্যে বিদ্যমান আছে 2 3 4 আছে, 2 3 4 এটার মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমরা বলতে পারবো বি সেটটা এই সেটের একটা উপসেট, বি সেটটা এ ইউনিয়ন বি এর একটা উপসেট বলতে পারবো। তারপর আসো 3 নম্বর যেটা কনসেপ্ট ছিল সেটা হচ্ছে এ ইন্টারসেকশন বি করলে যা পাবো তা হচ্ছে এ এর একটা উপসেট। এ ইন্টারসেকশন বি এর একটা উপসেট হবে। আদৌ কি পসিবল? আগে আমরা এট ফার্স্ট এ ইন্টারসেকশন বি বের করি। তাহলে আসো এ ইন্টারসেকশন বি করে ফেলি। এর ভ্যালু কতটুকু আছে? এর ভ্যালু আছে 1 2 3। ইন্টারসেকশন বি এর ভ্যালু কতটুকু? 2 3 4। ইন্টারসেকশন বলতে কি বোঝায়? দুইটার মধ্যে কমন উপাদান, দুটার মধ্যে কি কি উপাদান মিল আছে দেখো তো, 2 আর 3 মিল আছে, 2 আর 3 মিল আছে। ঠিক আছে, এখন আসো আমাদের কনসেপ্ট কি ছিল, ইন্টারসেকশন বি এর একটা উপসেট, অর্থাৎ এই সেটের ভ্যালুগুলা তোমার এই সেটের মধ্যে বিদ্যমান। এই সেটের ভ্যালু কত আছে 2 3, এটার মধ্যে 2 3 আছে আছে। আমরা বলতে পারবো ইন্টারসেকশন বি এটার একটা উপসেট, এই ইন্টারসেকশন বি এই সেটের একটা উপসেট। 4 নম্বর কনসেপ্ট কি ছিল, এ ইন্টারসেকশন বি বি সেটের একটা উপসেট, এ ইন্টারসেকশন বি বি সেটের একটা উপসেট। দেখো তো এই ইন্টারসেকশন বি এর উপাদানগুলো বি এর মধ্যে বিদ্যমান আছে, এটার মধ্যে কি কি আছে 2 3, এটার মধ্যে 2 3 আছে আছে। তাহলে বলতে পারবো এ ইন্টারসেকশন বি বি সেটের একটা উপসেট, এ ইন্টারসেকশন বি বি সেটের একটা উপসেট বলতে পারবো। ঠিক আছে, এরপর আসো 5 নম্বর যেটা কনসেপ্ট ছিল, 5 নম্বর আমাদের কনসেপ্ট এরকম ছিল, এ ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এর একটা উপসেট। দেখো তো এই ইন্টারসেকশন বি কত ছিল 2 3, এ ইউনিয়ন বি কত ছিল 1 2 3 4 5। তাহলে এই 2 3 এটার মধ্যে বিদ্যমান আছে 2 3, এটার মধ্যে বিদ্যমান আছে 2 3। তাহলে আমরা বলতে পারবো ইন্টারসেকশন বি এটার একটা উপসেট, ইন্টারসেকশন বি এ ইউনিয়ন বি এর একটা উপসেট বলতে পারবো। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে পূরক সেট বা কমপ্লিমেন্ট অফ আ সেট। পূরক সেটকে বেসিক্যালি তোমার হচ্ছে যদি এ একটা সেট হয়, এ সেটের পূরক সেট হচ্ছে এ প্রাইম অথবা তোমার হচ্ছে এ অফ সি দ্বারা ডিফাইন করা হয়। বি যদি একটা সেট হয়, বি সেটের পূরক সেটকে বি প্রাইম অথবা হচ্ছে বি অফ সি বি সেটের কমপ্লিমেন্ট বলা হয়। ঠিক আছে, অর্থাৎ পূরক সেটকে আমাদের বেসিক্যালি এই সাইন অথবা এই সাইন দ্বারা ডিফাইন করা হয়, বুঝছো? তাহলে দেখো পূরক সেট কি অ্যাকচুয়ালি ইউ সার্বিক সেট এবং এ সেটটি ইউ এর উপসেট হলে, ধরে নাও ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট এবং ইউ এর আন্ডারে এ হচ্ছে একটা উপসেট, তাহলে হচ্ছে আমাদের তোমার পূরক সেট নির্ণয়ের সিস্টেম কি, ধরে নিলাম আমরা হচ্ছে এ এর পূরক সেট অর্থাৎ এ প্রাইম নির্ণয় করব। এ প্রাইম নির্ণয় করার সিস্টেম হচ্ছে ইউ যে সেটটা আছে অর্থাৎ সার্বিক যে সেটটা আছে ওই সেট থেকে তুমি তোমার মূল যে সেটটা আছে ওইটা বাদ দিলে যা পাবা ওইটাই হচ্ছে এ এর পূরক সেট। বি একটা যদি সেট হয়, বি সেটের আমরা পূরক সেট বের করব। সেক্ষেত্রে আমরা কি করব, ইউনিভার্সাল সেট থেকে তোমার অর্থাৎ সার্বিক সেট থেকে আমার মূল যে সেটটা অর্থাৎ বি সেট বাদ দিলে যা পাবো ওইটাই হচ্ছে বি এর পূরক সেট। উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। তো ধরে নাও এখানে একটা উদাহরণ দেওয়া আছে বইয়ের एग्जांपल 7, এখানে বলছে ইউ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং এ ইকুয়াল টু 2 4 6 7 এবং বি আরেকটা সেট আছে, এখান থেকে হচ্ছে এ অফ সি অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট পূরক সেট নির্ণয় করতে বলছে। তো কমপ্লিমেন্ট মানে সেট নির্ণয় করার সিস্টেম কি বলছিলাম, কমপ্লিমেন্ট নির্ণয় করার সিস্টেম হচ্ছে তোমার মূল সেট অর্থাৎ সার্বিক সেট থেকে মূল সেটটা বাদ দিলে যেটা পাবা ওইটাই হচ্ছে কমপ্লিমেন্ট। সার্বিক সেট থেকে মূল সেট অর্থাৎ এ সেটটা বাদ দিলে যা পাবা ওইটা হচ্ছে তোমার এ অফ সি অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট সেট। তাহলে আসো সার্বিক সেট আমাদের কত দেওয়া আছে কোশ্চেনে লিখে ফেলো, 1 2 3 4 5 6 7 এবং আমাদের এ যে সেটটা আছে এই সেটটার ভ্যালু কতটুকু দেওয়া আছে 2 4 6 7। তাহলে হচ্ছে আমাদের সার্বিক সেট থেকে তোমার এ সেটটা বাদ দিলে যেটা পাবো ওইটা হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট অর্থাৎ পূরক সেট।
তাহলে দেখো বাদ দেওয়ার সিস্টেম কি আমরা দেখছিলাম, তোমার প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কর্তন করে দিয়ে যা থাকবে ওগুলি। তাহলে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কর্তন করো, 2 আছে 2 এখান থেকে কেটে দাও, তারপর হচ্ছে 4 আছে 4 কেটে দাও, তারপরে 6 আছে কেটে দাও, তারপর 7 আছে কেটে দাও। বাকি কি থাকে? বাকি থাকে হচ্ছে 1, তারপর হচ্ছে আমাদের 3, 5, এই তিনটা বাকি থাকে। অর্থাৎ হচ্ছে এ সেটের কমপ্লিমেন্ট সেটের ভ্যালু কত? 1, 3, 5। এভাবেই আমাদের তোমার কোনো একটা সেটের কমপ্লিমেন্ট সেট অর্থাৎ পূরক সেট বের করতে হয়। আরেকটা কোশ্চেন বলছে এখানে তোমার বি অফ সি অর্থাৎ বি সেটের কমপ্লিমেন্ট আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে বি সেটের কমপ্লিমেন্ট আমরা নির্ণয় করে ফেলি। বি সেটের কমপ্লিমেন্ট নির্ণয় করার সিস্টেম কি? ইউনিভার্সাল সেট থেকে জাস্ট বি সেটটা বাদ দিবা, তাহলে যা থাকবে ওইটা হচ্ছে বি সেটের কমপ্লিমেন্ট সেট। ইউনিভার্সাল সেট আমাদের কত আছে লিখে ফেলি, 1, 2, 3, 4, 5, 6, 7। তারপরে আসো এরপরে আমাদের হচ্ছে বি যে সেটটা এটা কত দেওয়া আছে লিখে ফেলি। বি সেটটা আমাদের দেওয়া হচ্ছে আছে তোমার হচ্ছে 1, 3, 5। তাহলে হচ্ছে আমাদের বাদ দেওয়ার সিস্টেম কি? তোমার প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কর্তন করে দিব। প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো কর্তন করে দাও। দ্বিতীয় সেটে কি কি আছে? 1 আছে, 1 কর্তন করে দাও। তারপর 3 আছে কর্তন করে দাও, 5 আছে কর্তন করে দাও। বাকি যেগুলো থাকবে ওগুলি। বাকি কি কি আছে? 2 আছে, তারপরে 4 আছে, আর হচ্ছে তোমার 6 আর 7। তাহলে হচ্ছে আমাদের তোমার বি সেটের কমপ্লিমেন্ট সেটের ভ্যালু কতটুকু আসছে? 2, 4, 6, 7। এভাবে আমাদের কোন একটা সেটের কমপ্লিমেন্ট সেট অর্থাৎ পূরক সেট নির্ণয় করতে হয়। বুঝে আসছে কথা? এ পর্যায়ে আমরা পূরক সেটের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তো প্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে এ ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু ফাঁকা সেট। দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে তোমার এ ইউনিয়ন এ প্রাইম ইকুয়াল টু ইউনিভার্সাল সেট। তো একটা উদাহরণের মাধ্যমে আমরা কনসেপ্ট দুটো ভালো করে ক্লিয়ার করে ফেলি। তো আমরা ধরে নিলাম ইউ একটা সেট, ইউ একটা সেট, যে সেটের উপাদান কি তোমার 1, 2, 3, 4, 5, 6, 7। ইউ সেটের আন্ডারে আরেকটা আমরা তোমার হচ্ছে সেট ধরে নিলাম, যে সেটটা এ হিসেবে বিবেচনা করলাম। এ সেটটা ইউ সেটের উপসেট, এ সেটটা ইউ সেটের কি উপসেট হিসেবে বিবেচনা করলাম। এটার ভ্যালু আমরা ধরে নিলাম 1, 2, 3, 4, 5। ঠিক আছে? এখান থেকে দেখো আমরা এট ফার্স্ট এ প্রাইম বের করব, অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট সেট, এ সেটের পূরক সেট বের করব। তাহলে পূরক সেট বের করার সিস্টেম কি? ইউনিভার্সাল সেট থেকে তোমার হচ্ছে এ সেট বাদ দিলে যা থাকবে সেটা হচ্ছে এর পূরক সেট হিসেবে আমরা বিবেচনা করব। এখন আসো আমাদের ভেন ডায়াগ্রামে যদি এই ভ্যালুগুলো ধরে নিই, ভেন ডায়াগ্রামে আমাদের আয়তকার বক্স, ভেন ডায়াগ্রামে আয়তকার যে বক্সটা আছে এই বক্সের মধ্যে যা উপাদান থাকবে সবগুলো ইউ সেটের উপাদান। ভেন ডায়াগ্রামের মধ্যে আয়তকার বক্স, ওই বক্সের মধ্যে যতটুকু উপাদান থাকবে সবগুলো ইউ সেটের উপাদান হিসেবে বিবেচনা হবে। এই বক্সের মধ্যে আমাদের 1, 2, 3, 4, 5, 6, 7 সবগুলো উপাদান বিদ্যমান থাকবে, অর্থাৎ ইউনিভার্সাল সেটের উপাদান বিদ্যমান থাকবে। এরপর আসো এই ভেন ডায়াগ্রামের তোমার হচ্ছে আয়তকার বক্সের ভিতর আরেকটা বৃত্তাকার বক্স আছে। এই বৃত্তাকার বক্স দ্বারা আমরা এ সেট বিবেচনা করলাম, এ সেট বিবেচনা করলাম, অর্থাৎ এ সেটের যতগুলো উপাদান আছে সবগুলো ওই বৃত্তাকার বক্সের মধ্যে বিদ্যমান থাকবে। এরপর আসো এ প্রাইম, এ প্রাইম কি? তাহলে এই বক্সের মধ্যে যদি এ সেটের উপাদান বিদ্যমান থাকে, বক্সের বাইরে যতটুকু আছে সেটা হচ্ছে এ প্রাইমের উপাদান। অর্থাৎ এ প্রাইম বলতে কি বোঝায়? টোটাল সেট, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে যা থাকবে তাই হচ্ছে বক্সের বাইরের উপাদান। ঠিক আছে? তাহলে আসো আমরা এ প্রাইম অর্থাৎ বক্সের বাইরের উপাদান বের করব। এ প্রাইম ইকুয়াল টু কি? টোটাল সেট থেকে অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে যা থাকবে তা। এ প্রাইম বলতে কি বোঝায়? ইউনিভার্সাল সেট থেকে এ সেট বাদ দিলে যা হবে তাই হচ্ছে এ প্রাইম অর্থাৎ বক্সের বাইরের অংশ। আসো এখানে ইউ ইউনিভার্সাল সেট কত আছে? কত ধরছিলাম আমরা? 1, 2, 3, 4, 5, 6, 7 মাইনাস এ, এর ভ্যালু কতটুকু? 1, 2, 3, 4, 5। এইটুকু দেখো, ক্যালকুলেশন করো। তাহলে দ্বিতীয় সেটের উপাদান প্রথম সেটে কর্তন করে দাও। 1, 2, 3, 4, 5 কর্তন করে দাও। 1, 2, 3, 4, 5 থাকে কি 6, 7। তোমরা আবার কর্তন করিও না, জাস্ট আমরা ফর্মালিটি হিসেবে দেখাইলাম, বুঝার সুবিধার্থে দেখাই দিলাম, কেটে কেটে দিবা না। তাহলে দেখো এ প্রাইম করে কত আসছে? 6, 7, অর্থাৎ বৃত্তের বাইরের অংশ 6, 7। এখন আসো আমাদের কনসেপ্ট কি ছিল? আমাদের কনসেপ্ট ছিল হচ্ছে প্রথমটা এ ইন্টারসেকশন এ প্রাইম করলে ফাঁকা সেট আছে। তো এ ইন্টারসেকশন এ প্রাইম করলে আদৌ কি ফাঁকা সেট আছে? আমরা একটু চেক করে দেখি। এ ইন্টারসেকশন এ প্রাইম করব, এর ভ্যালু কতটুকু ধরছিলাম? 1, 2, 3, 4, 5 লিখে ফেলো। ইন্টারসেকশন এ প্রাইম এর ভ্যালু কতটুকু ধরছি? 6, 7, 6, 7। এটুকু ক্যালকুলেশন করি আমরা। দুইটা সেটের ইন্টারসেকশন, কমন উপাদান, সাধারণ উপাদান। দুইটা সেটের মধ্যে কি কি সাধারণ উপাদান আছে? দেখো তো এখানে 1, 2, 3, 4, 5 আছে, আর এখানে 6, 7 আছে। কোনো সাধারণ উপাদান আছে? কোনো মিল আছে? নাই। মিল না থাকলে অ্যান্সার হিসেবে কি লিখবো?
ফাঁকা সেট লিখবো। তাহলে দেখো এই ইন্টারসেকশন এ প্রাইম করলে ফাঁকা সেট আসছে। তাহলে প্রথম কনসেপ্টটা আমাদের ক্লিয়ার হলো একটা উদাহরণের মাধ্যমে। এরপর আসো দ্বিতীয় যে কনসেপ্ট আছে ওইটা একটু আমরা দেখি। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা হচ্ছে এ ইউনিয়ন এ প্রাইম করলে ইউনিভার্সাল সেট আসবে। আদৌ কি এ ইউনিয়ন এ প্রাইম করলে ইউনিভার্সাল সেট আসে? আমরা একটু চেক করে দেখি। তাহলে এ ইউনিয়ন এ প্রাইম, এ সেটের ভ্যালু কতটুকু? 1 2 3 4 5, 1 2 3 4 5। ইউনিভার্সাল এ প্রাইম, এ প্রাইমের ভ্যালু কতটুকু? 6,7, 6,7। এখন দেখো ইউনিভার্সাল বলতে কি বোঝায়? দুইটা সেটের মধ্যে মিল অমিল যত ধরনের উপাদান আছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে যত টাইপসের উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করা যাবে। তাহলে দেখো তো এই দুইটা সেটের মধ্যে কত টাইপসের উপাদান নিয়ে আরেকটা সেট গঠন করতে পারবো? 1 নিয়ে একটা সেট গঠন করতে পারবো, 2 নিয়ে, 3 4 5, তারপর এই সেটের মধ্যে কি আছে 6 7, অর্থাৎ দুইটা সেট থেকে আমরা 1 2 3 4 5 6 7 উপাদান নিয়ে একটা সেট গঠন করতে পারতেছি। তাহলে এইটাই হচ্ছে তোমার ওই দুইটা সেটের ইউনিভার্সাল সেট, অর্থাৎ সরি এটাই হচ্ছে ওই দুইটা সেটের আমাদের কি সেট? তোমার ইউনিয়ন। আসো এইটুকু আমরা বের করছি, এটা কিসের ভ্যালু দেখো তো? এইটুকু কিসের ভ্যালু? 1 2 3 4 5 6 7 কিসের ভ্যালু? ইউনিভার্সাল সেটের ভ্যালু না? এটার পরিবর্তে আমরা ইউনিভার্সাল সেট লিখতে পারছি, অর্থাৎ এ ইউনিয়ন এ প্রাইম করলে ইউনিভার্সাল সেট আসতেছে। 2 নাম্বার কনসেপ্টটাও উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হলো। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে নিট সেট বা ডিসজয়েন্ট সেট। দুইটি সেটের মধ্যে আমাদের যদি কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুটিকে নিট সেট বলা হয়। দুইটি সেটের মধ্যে কোনো কমন উপাদান অর্থাৎ মিল উপাদান অর্থাৎ কোনো সাধারণ উপাদান না থাকে তাহলে সেট দুটাকে ডিসজয়েন্ট সেট বলা হয়। উদাহরণ দিয়ে আমরা ভালোভাবে বিষয়টা লক্ষ্য করে ফেলি। তো ধরে নাও এ একটা সেট যে সেটের উপাদান বা এলিমেন্ট 1, 2 এবং বি আরেকটা সেট যে সেটের উপাদান বা এলিমেন্ট ধরে নাও তোমার 4, 5। তাহলে এই দুইটা সেটের আমরা ডিসজয়েন্ট সেট বের করব। তাহলে দেখো এ ইন্টারসেকশন বি বের করব। তাহলে আমরা নিট সেট অর্থাৎ ডিসজয়েন্ট সেটের সংজ্ঞাতে আমরা কি পড়ছি? তোমার কোনো সাধারণ উপাদান থাকবে না, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো মিল উপাদান থাকবে না। দেখো তো এই দুইটা সেটের মধ্যে কোনো মিল ভ্যালু আছে? কোনো কমন উপাদান আছে? দুইটা সেটের মধ্যে কোনো কমন উপাদান নাই, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলে আমাদের কত আসতেছে? ফাঁকা সেট আসতেছে, অর্থাৎ দুইটা সেটের মধ্যে কোনো কমন ভ্যালু নেই। ঠিক আছে, তাহলে এভাবেই আমাদের তোমার দুইটা সেটের মধ্যে ডিসজয়েন্ট সেট বের করতে হয়, অর্থাৎ নিঃছেদ সেট বের করতে হয়। নেক্সট যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্রমজোড় বা অর্ডার পেয়ার। একজোড়া উপাদানের মধ্যে প্রথমটি প্রথমে থাকবে এবং দ্বিতীয়টি দ্বিতীয়তে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশের যে সিস্টেম এটা হচ্ছে ক্রমজোড় বলা হয়। একজোড়া উপাদানের মধ্যে প্রথম উপাদানটা প্রথমে থাকবে এবং দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়তে থাকবে, তা নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশের যে সিস্টেম এটা হচ্ছে ক্রমজোড়। একটা উদাহরণ দিই বুঝতে পারবা। ধরে নিলাম তোমার প্রথম উপাদান ধরে নিলাম আমরা প্রথম উপাদান তোমার হচ্ছে x এবং দ্বিতীয় উপাদান যেটা আছে দ্বিতীয় উপাদানকে আমরা y হিসেবে বিবেচনা করলাম। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম উপাদানটা প্রথমে লিখবা এবং দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়তে লিখবা, তারপর মাঝে কমা দিবা এবং ফার্স্ট ব্র্যাকেট দিবা। এটা হচ্ছে ক্রমজোড়ের প্রকাশের সিস্টেম, অর্থাৎ প্রথম উপাদানটা প্রথমে থাকবে দ্বিতীয় উপাদানটা দ্বিতীয় থাকবে, তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশের সিস্টেম। এটা হচ্ছে ক্রমজোড়। আর একটু বিস্তারিত বলি বুঝতে পারবা। ধরে নিলাম আমরা প্রথম উপাদান x, প্রথম উপাদান কি x, এটার ভ্যালু ধরে নিলাম 2 এবং দ্বিতীয় উপাদান ধরে নিলাম y যেটার ভ্যালু আমরা 3 ধরলাম। প্রথম উপাদান x = 2, দ্বিতীয় উপাদান y = 3। তাহলে দেখো ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী প্রথম উপাদানটা প্রথমে লিখবা, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়তে লিখবা, তারপর কমা দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। এটা হচ্ছে ক্রমজোড়ের সিস্টেম। যেহেতু x = 2 y = 2 আছে সেহেতু আমরা x, y = অর্থাৎ প্রথম উপাদানের ভ্যালু কত 2 আছে প্রথমে লিখবা ইকুয়ালের পরে, আর দ্বিতীয় উপাদানের ভ্যালু কত আছে 3 আছে তারপরে দ্বিতীয়তে লিখবা, অর্থাৎ x এর ভ্যালু 2 y এর ভ্যালু 3। এভাবে আমাদের ক্রমজোড়ের প্রকাশ করা যায়, বুঝছো? এরপর আমরা বইয়ের উদাহরণ 11 নম্বর কোশ্চেনের মাধ্যমে আমরা বিষয়টা নিট অ্যান্ড ক্লিন ধারণা করে ফেলি। তাহলে দেখো এখন দেখো আমাদের 11 নম্বর কোশ্চেন যেটা আছে 2x + y, 3 = 6, x - y হলে x, y নির্ণয় করো। তাহলে ক্রমজোড়ের সংজ্ঞা অনুযায়ী আমরা কি বলছিলাম? প্রথম উপাদানটা প্রথমে থাকবে। তাহলে প্রথম উপাদান কত আছে 2x + y, এটার প্রথম উপাদান কত আছে 6। তাহলে অ্যাকর্ডিং টু দা কোশ্চেন অর্থাৎ প্রশ্নানুসারে আমরা লিখতে পারি 2x + y = 6। কেন? প্রথম উপাদানটা প্রথমে থাকবে। তারপর ক্রমজোড়ের শর্ত অনুযায়ী দ্বিতীয় উপাদানটা কি দ্বিতীয়তে থাকবে, অর্থাৎ আমরা এখান থেকে প্রশ্ন মতে ক্রমজোড়ের শর্ত মতে আমরা এইটুকু লিখতে পারি প্রথম উপাদানের ভ্যালু কত 2x + y, এটা ইকুয়াল টু কি লেখা যাবে? যেটা প্রথমে থাকবে 6, এটা লেখা যাবে। এখানে তো তাই আমরা দেখছিলাম। তারপর দেখো তারপরে
দ্বিতীয় শর্ত মতে আমরা কি লিখবো, দ্বিতীয় উপাদানটা দ্বিতীয়তে থাকবে। তাহলে দ্বিতীয় উপাদান কত আছে 3, দ্বিতীয়তে থাকবে বলছি। তাহলে এখানে x মাইনাস ওয়াই দ্বিতীয়তে আছে। অর্থাৎ আমরা এখান থেকে তোমার 2x প্লাস y ইকুয়াল টু 6 এটাকে 1 নম্বর সমীকরণ দিব, এবং 3 ইকুয়াল টু x মাইনাস y এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিব। তার আগে একটু সাজাই লিখি, একটু ঘুরাই লিখি। ঘুরাই তো লেখা যাবে না, জায়গা আছে তো আছে। তাহলে আমরা এখান থেকে একটু ঘুরাই লিখলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 লিখতে পারবো। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আমাদের বের করতে বলছি কি x, y, অর্থাৎ এখানে x y আননোন কোয়ান্টিটি। তাহলে এখানে আননোন কোয়ান্টিটি কয়টা, দুইটা। তাহলে দুইটা ইকুয়েশন বিল্ড আপ করার মাধ্যমে আমরা অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুইটার সলভ করার মাধ্যমে ওই মানটার ভ্যালু বের করব। তাহলে আমরা এখানে অপনয়ন পদ্ধতি ইউজ করে কোশ্চেনটা সলভ করব। তাহলে অপনয়ন পদ্ধতিতে এরকম বলা যাচ্ছে, অপনয়ন পদ্ধতি অনুযায়ী এরকম বলা যাচ্ছে, আমরা যদি দেখো কোনো একটা নির্দিষ্ট ভ্যালু মানে ভ্যারিয়েবলকে সেম করি, অর্থাৎ নির্দিষ্ট টার্মকে সেম করি, আমরা হয় এক্স টার্মকে সেম করব, না হয় ওয়াই জাতীয় যে টার্মটা আছে সেটাকে সেম করব। তাহলে দেখো দুইটা ইকুয়েশনের মধ্যে ওয়াই জাতীয় টার্ম সেম আছে, তাহলে আমাদের আর কিছু করতে হবে না, 1 প্লাস 2 করে দাও, 1 প্লাস 2 করে দাও। 1 নম্বর সমীকরণ কি আছে, 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 6। 2 নম্বর সমীকরণ কি আছে, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এখান থেকে দেখো ক্যালকুলেট করো, y আর y কেটে যাচ্ছে, কারণ প্লাস y আছে, এখানে মাইনাস y আছে, কেটে যাচ্ছে। এখান থেকে 2x আর x যোগ করলে কত হয় 3x। এদিকে দেখো 6 আর 3 করলে 9 আসে। আমাদের x এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো। 3টা x এর সাথে গুণ আকার আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, 9 ভাগ 3 হয়ে যাবে, আর এদিকে x থেকে যাচ্ছে। এখান থেকে ক্যালকুলেট করলে x এর ভ্যালু কত আসতেছে, 3 3 আর 9 অর্থাৎ 3 আসতেছে। তাহলে আমাদের একটা আননোন কোয়ান্টিটির ভ্যালু বের হয়ে গেছে অপনয়ন পদ্ধতিতে। এখন আসো আমাদের y এর ভ্যালু বের করতে হবে, সেকেন্ড যে আননোন কোয়ান্টিটি আছে ওইটার ভ্যালু বের করতে হবে। তো x এর ভ্যালু যে কোনো একটা সমীকরণ বসাই দিব, y এর ভ্যালু আমরা ইজিলি সলভ করতে পারবো। x এর ভ্যালু 3 আমি 1 নম্বর সমীকরণ বসালাম, তুমি পারলে 2 নম্বর সমীকরণও বসাইতে পারো। এখান থেকে দেখো x ইকুয়াল টু 3 সমীকরণ শর্টকাটে লিখলাম 1a বসিয়ে x এর মান 1 নম্বর বসাবো। 1 নম্বর সমীকরণ কি ছিল, 2 ইনটু x, x এর ভ্যালু কত 3 বসাও, প্লাস y এর ভ্যালু আমরা এখান থেকে বের করব ইকুয়াল টু 6। এখন আসো এটুকু ক্যালকুলেট করি, 3 দুগুণে 6 আসে, আর এখানে y থাকে আর এদিকে 6 থাকে। তাহলে দেখো 6টা এখানে যোগ আকারে আছে, ওই পার গেলে কি হয়ে যাবে, ওই পার গেলে তোমার বিয়োগ হয়ে যাবে। তাহলে 6 মাইনাস 6 করলে কত আসে, 0 আসে। আমাদের দুইটা আননোন কোয়ান্টিটির ভ্যালু বের হয়ে আসছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমীকরণ x, y ইকুয়াল টু 3, 0। এটা আমাদের ক্রোমোজোমের সিস্টেমে ওই কোশ্চেনটার ভ্যালু সলভ করার সিস্টেম। তাই আমরা ক্রোমোজোম রিলেটেড একটা ম্যাথ সলভ করব। বইয়ের একটা কাজের সমাধান এখানে দেওয়া আছে। তো আমাদের কোশ্চেন যেটা বলছে, এই ক্রোমোজোমের প্রথম ভ্যালু আর এই ক্রোমোজোমের প্রথম ভ্যালু আমাদের সমান, এখান থেকে এক্স ওয়াই এর ভ্যালু নির্ণয় করতে বলছে। ঠিক আছে, যেহেতু এক্স ওয়াই নির্ণয় করতে বলছে, এক্স ওয়াই দুইটা আননোন কোয়ান্টিটি, তাহলে এখান থেকে দুইটা ইকুয়েশন বিল্ড আপ করে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে চলো শুরু করে দিই। তো ক্রোমোজোমের শর্ত অনুযায়ী আমরা বলতে পারি যে এই ক্রোমোজোমের প্রথম ভ্যালু আর এই ক্রোমোজোমের প্রথম ভ্যালু সমান। এখান থেকে লেখা যায় x ডিভাইড বাই 2 প্লাস y ডিভাইড বাই 3 ইকুয়াল টু 1। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করব। আমরা একটু আগে বলছি যে তোমার দুইটা আননোন কোয়ান্টিটি থাকলে দুইটা ইকুয়েশন বিল্ড আপ করব। তো প্রথম শর্ত থেকে আমরা একটা ইকুয়েশন বিল্ড আপ করব এবং দ্বিতীয় শর্ত থেকে আরেকটা ইকুয়েশন বিল্ড আপ করব। তো প্রথম শর্ত থেকে ইকুয়েশন বিল্ড আপ করার জন্য আমরা এটাকে একটু ফ্ল্যাট আকারে নিয়ে যাব, অর্থাৎ এটা ভগ্নাংশ আকারে আছে, এটাকে আমরা হচ্ছে তোমার পূর্ণ সংখ্যায় নিয়ে এসে তারপর 1 নম্বর সমীকরণ দিব। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে 6 আসবে, 6 আসবে, আর ক্যালকুলেশন করলে আসবে তোমার হচ্ছে 3x প্লাস এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 2y ইকুয়াল টু 1। তো আমরা যেহেতু বলছি যে ফ্ল্যাট আকারে নিয়ে আসার পর, অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসার পর তারপর এটাকে আমরা একটা ইকুয়েশন দিব। তো এটা 6 এখানে আমাদের ডিভাইড আকারে আছে, উপরে গেলে কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে 3x প্লাস 2y, অর্থাৎ উপরে যে ভ্যালুটা আছে এখানে লিখে দিলাম, আর 6টা ওই পাশে চলে গেছে, মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। 6 ইনটু 1 করলে আমাদের 6 আসে, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এরপর আসো ক্রোমোজোমের শর্তানুযায়ী এটা দ্বিতীয় ভ্যালু আর এটা দ্বিতীয় ভ্যালু সমান হবে। তাহলে হচ্ছে এটা দ্বিতীয় ভ্যালু কত আছে আমাদের, তোমার x ডিভাইড বাই 3 প্লাস y ডিভাইড বাই 2 ইকুয়াল টু এটা দ্বিতীয় ভ্যালু কত আছে 1। তো এখান থেকে একটা ইকুয়েশন বিল্ড আপ করব আগের মতো ফ্ল্যাট আকারে নিয়ে আসার পরে। তো দেখো এখানে হচ্ছে আমাদের লসাগু করে দিলে কত আসে, 6 আসে, ক্যালকুলেশন করলে আসে আমাদের 2x, আর এখানে ক্যালকুলেশন করলে আসে তোমার 3y ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যেহেতু বলছি এরকম করে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো, 6টা এই পাশে আছে ওই পাশে নিয়ে যাবো, ওই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে, 6 ইনটু 1 করলে 6 আসবে, আর এদিকে কত থাকবে 2x প্লাস 3y। তো এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দিলাম। এখন 1 আর 2 আমরা প্রতিস্থাপন পদ্ধতি বা অবনয়ন পদ্ধতিতে সলভ করব। তো
1 আর 2 আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে সলভ করি। তাহলে অপনয়ন পদ্ধতিতে সলভ করতে গেলে আমাদের এই যে কোনো একটা টার্মকে আমাদের তোমার হচ্ছে সেম করতে হয়। তো আমরা হচ্ছে এই টার্মকে সেম করব, অর্থাৎ এটাকে আমরা হচ্ছে 6 বানাবো এবং এই টার্মকেও আমাদের 6 বানাবো। তো এই টার্মকে 6 বানাইতে গেলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? টার্মকে 6 বানাইতে গেলে আমাদের 2 দ্বারা গুণ করলে তোমার 6 হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ 1 নম্বর সমীকরণকে আমরা তোমার হচ্ছে ব্যালেন্স করার জন্য পুরো সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করব এবং দ্বিতীয়টাকে আমরা এটা 6 বানাবো। 6 বানাইতে গেলে আমাদের এই পুরো সমীকরণটাকে আমাদের 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা কি করলাম? 3 দ্বারা গুণ করলাম। আর 2 নম্বর যে সমীকরণ আছে এটাকে 1 নম্বর সমীকরণকে আমরা কি করলাম? 2 দ্বারা গুণ করলাম এবং 2 নম্বর যে সমীকরণ আছে এটাকে আমরা 3 দ্বারা গুণ করলাম। 2 নম্বর সমীকরণকে 3 দ্বারা গুণ করলাম। গুণ করে আমরা বিয়োগ করে দেব। বিয়োগ করলে আমরা এখান থেকে অপনয়ন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সলভ করতে পারবো। তাহলে দেখো 1 নম্বর সমীকরণকে 2 দ্বারা গুণ করব। এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের 6 আসবে। এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের 4y আসবে। এটাকে 2 দ্বারা গুণ করলে আমাদের 12 আসবে। এরপর আসো 2 নম্বরের যে সমীকরণ আছে এটাকে আমরা 3 দ্বারা গুণ করব। এটাকে 3 দ্বারা গুণ করলে আমাদের 6x আসতেছে। এটাকে আমাদের 3 দ্বারা গুণ করলে তোমার হচ্ছে 9y আসতেছে। আর এটাকে আমাদের 3 দ্বারা গুণ করলে 3 6 18 আসতেছে। তারপর কি করব বলছি? 2 নম্বর সমীকরণকে বিয়োগ করে দেব। 2 নম্বর সমীকরণকে বিয়োগ করতে গেলে এটা সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এখানে প্লাস সাইন আছে, এখানে মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন আছে মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন আছে এখানে মাইনাস সাইন হবে। এখন দেখো এই ভ্যারিয়েবল আর এই ভ্যারিয়েবল, অর্থাৎ এই ভ্যালু আর এই ভ্যালু আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের কত আসতেছে? -5y। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে -6। তাহলে এখান থেকে দেখো y এর ভ্যালু বের করব। তাহলে -5 y এর সাথে গুণাকার আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে -6/-5 = y লেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে হচ্ছে এখান থেকে তোমার মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, কেটে গেলে এখান থেকে কত থাকে? তোমার 6/5 থাকে। তাহলে একটা ভ্যালু আমাদের অলরেডি চলে আসছে, অর্থাৎ y এর ভ্যালু আমাদের 6/5 আসছে। এখন x এর ভ্যালু বের করব। তো আমাদের y এর ভ্যালু যে কোনো একটা সমীকরণ বসাই দিব, বসাই দিলে আমাদের x এর ভ্যালু পাওয়া যাবে। y এর ভ্যালু আমি 1 নম্বর সমীকরণ বসালাম। তুমি যে কোনো একটা সমীকরণ বসালে এখান থেকে x এর ভ্যালু পাবা। আমি 1 নম্বর সমীকরণ বসাই দিছি। তাহলে y = তোমার হচ্ছে 6/5 সমীকরণ 1 এ বসি। সমীকরণ 1 এ বসি। 1 নম্বর সমীকরণে y এর ভ্যালু বসাও। তাহলে এখানে 1 নম্বর সমীকরণে 3x আছে, 3x লিখলাম প্লাস 2 y এর ভ্যালু বসাও। y এর ভ্যালু কত আছে? 6/5। এখানে বসাইলাম ইকুয়াল টু, এখানে কত আছে? 6 আছে। তাহলে দেখো এইটুকু হচ্ছে তোমার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 3x প্লাস 6 × 12/5 = 6 আসতেছে। এখান থেকে আমরা 3x টা এখানে রাখলাম, আর হচ্ছে তোমার 12/5 ওই পাশে নিয়ে যাও। এখানে প্লাস আকার আছে, এটা উপরে গেলে মাইনাস হয়ে যাবে, 6 এর সাথে মাইনাস আকারে চলে আসবে। ঠিক আছে, তারপর আসো এখানে লসাগু করো। লসাগু করলে কত আসতেছে? লসাগু করলে 5 আসতেছে। 5 6 30, 30 মাইনাস এখানে 12, আর এদিকে হচ্ছে 3x থাকে। ঠিক আছে, তারপর দেখো তোমার হচ্ছে এটুকু ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে 30 থেকে 12 বাদ দিলে আমাদের কত থাকে? 18 থাকে। তাহলে 18 / নিচে 5 আসে। আর এইগুলো হচ্ছে 3 টা কি আকার আছে? গুণ আকার আছে, উপরে গেলে ভাগ হয়ে যাবে, যেহেতু আমরা x এর ভ্যালু বের করব। x = তোমার হচ্ছে 3 টা উপরে গেলে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে নিচে চলে আসবে 3। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো, ক্যালকুলেশন করলে কত আসতেছে? তোমার এই 3 দিয়ে তোমার হচ্ছে 18 কে ভাগ যাচ্ছে, 3 6 18। এখান থেকে x এর ভ্যালু আমাদের কত আসতেছে? 6/5। x এর ভ্যালু 6/5 আসছে, y এর ভ্যালু 6/5 আসছে। আমাদের x আর y এর ভ্যালু নির্ণয় করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমাদের আসতেছে এরকম। অতএব x, y = তোমার 6/5, 6/5, ক্রমজোরের শর্ত অনুযায়ী এটা অ্যান্সার। কার্তেশীয় গুণজ বা কার্তেশিয়ান প্রোডাক্ট। কার্তেশিয়ান প্রোডাক্টকে বেসিক্যালি আমাদের a ক্রস b এভাবে হচ্ছে লিখতে হয়। এটা হচ্ছে ক্রস চিহ্ন, তোমার a ক্রস b। দুইটা সেট যদি একটা সেট a হয় এবং আরেকটা সেট b হয়, a সেটের ভ্যালু ধরে নাও 1, 2 এবং b সেটের ভ্যালু ধরে নিলাম তোমার a, b। তাহলে এই দুইটা সেটের আমাদের কার্তেশীয় গুণজ অর্থাৎ a ক্রস b কিভাবে আমরা লিখব? ক্রমজোরের মাধ্যমে লিখব। কিভাবে লিখব? ক্রমজোরের মাধ্যমে লিখব। তাহলে ক্রমজোরের সিস্টেম কি? তোমার হচ্ছে x এর ভ্যালুগুলো প্রথমে থাকবে এবং y এর ভ্যালুগুলো দ্বিতীয়তে থাকবে। x এর উপাদানগুলো কি থাকবে? প্রথমে থাকবে x এর উপাদানগুলো এবং y এর উপাদানগুলো দ্বিতীয়তে থাকবে। তাহলে দেখো আমাদের কার্তেশীয় গুণজের সিস্টেম অনুযায়ী x এর উপাদান কি হবে? a সেটের উপাদান। তাহলে এই যে তোমার x এর উপাদানগুলো কি হবে? a সেটের উপাদান হবে এবং y এর উপাদানগুলো b সেটের উপাদান হবে। y এর উপাদানগুলো কি হবে? b সেটের। এই উপাদানগুলো b সেটের উপাদান হবে। বুঝছো? তাহলে দেখো এখান থেকে আমরা যদি ক্রমজোরের সিস্টেম অনুযায়ী কার্তেশীয় গুণজকে লিখতে পারি, তাহলে x আগে লিখবো, y এর ভ্যালুগুলো পরে লিখবো। তাহলে x আগে y এর ভ্যালুগুলো কিভাবে লিখবো? তুমি x এর ভ্যালু অর্থাৎ a সেটের ভ্যালুগুলো আমার
এটার সাথে একবার লিখবা, এটার সাথে একবার লিখবা, অর্থাৎ 1, a ক্রোমোজোমের মাধ্যমে লিখবা, তারপর 1, b ক্রোমোজোমের মাধ্যমে লিখবা। তারপরে দেখো, তারপরে আবার কি করবা, এরপরে হচ্ছে 2, a লিখবা একবার, 2, b আরেকবার লিখবা ক্রোমোজোমের মাধ্যমে। তাহলে 2, a 2, b। এভাবেই আমাদের তোমার দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজ ক্রোমোজোমের মাধ্যমে বের করতে হয়। এরপর আসো, এরপর কাহিনী কি? এরপর কাহিনী হচ্ছে তোমার এই কার্তেশীয় গুণজ তার উপাদান সংখ্যা কয়টা? 4টা আসছে না? তাহলে এটা কিভাবে ডিটারমাইন করা যায়? দেখো, এ যে সেটটা আছে এটার উপাদান সংখ্যা কত? এ সেটের উপাদান সংখ্যা আমাদের কত ছিল? 2টা ছিল না? তারপর বি সেটের উপাদান কয়টা? 2টা। এই 2 × 2 করলে কত আসে? 4 আসে। তাহলে দেখো, দুইটা সেটের মধ্যে কার্তেশীয় গুণজের উপাদান সংখ্যা কয়টা আসছে? 4টা আসছে। এটা কিভাবে করব? দুইটা সেটের মধ্যে তোমার যে উপাদানগুলো আছে ওগুলো গুণ করে দিলে যা পাওয়া যাবে ওইটাই হচ্ছে তার কার্তেশীয় গুণজের উপাদান সংখ্যা। দুইটা সেটের মধ্যে উপাদান সংখ্যাগুলো গুণ করে দিলে যা পাবা তাই ওইটার কার্তেশীয় গুণজের উপাদান সংখ্যা। এখানে 4 আসছে, এখানেও 4 আসছে। এভাবে আমাদের কার্তেশীয় গুণজকে ডিটারমাইন করতে হয়। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। জন ভেন সর্বপ্রথম সেটকে ভেন চিত্রের মাধ্যমে প্রকাশ করেন। তার নামানুসারেই এই ভেন চিত্রের নামকরণ করা হয়। ঠিক আছে? তিনি সর্বপ্রথম সেটকে আয়তক্ষেত্র অথবা বৃত্তের মাধ্যমে প্রকাশ করেন। তিনি সেটকে আয়তক্ষেত্র অথবা বৃত্তের মাধ্যমে প্রকাশ করেন। যেখানে হচ্ছে এই আয়তক্ষেত্র যেটা আছে, এই আয়তক্ষেত্র আমাদের ইউনিভার্সাল সেটকে মিন করবে। আয়তক্ষেত্রে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটকে মিন করবে। আর হচ্ছে এই বৃত্তক্ষেত্র সাধারণ সেট এ বি এরকম কোনো সাধারণ সেটকে মিন করবে। ঠিক আছে? এরপর আসো তোমার যে ইয়াটা ডায়াগ্রামটা, এরপরে যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে দেখো, তোমার একটা আয়তকার ক্ষেত্রের মধ্যে একটা বৃত্তাকার ক্ষেত্র আসে। যেখানে আয়তক্ষেত্র যেটা আছে, আয়তক্ষেত্র আমাদের ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেটকে মিন করবে। এবং এই বৃত্তক্ষেত্রকে আমরা যদি এ সেট হিসেবে বিবেচনা করি, এই বৃত্তক্ষেত্রকে যদি আমরা এ সেট হিসেবে বিবেচনা করি, তাহলে এই বৃত্তক্ষেত্রের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো এ সেটের ভ্যালু। হ্যাঁ, এরপরে আসো তোমার এই বৃত্তের বাইরের যে অংশটা আছে, বৃত্তের বাইরের অংশ, এগুলো হচ্ছে এ প্রাইম অর্থাৎ পূরক সেটের ভ্যালু। তাহলে এ প্রাইম অথবা পূরক সেটের ভ্যালু কতটুকু? বৃত্তের বাইরের অংশ। তাহলে পূরক সেট কি? দেখো তো পূরক সেট কি? তোমার ইউনিভার্সাল সেট যেটা আছে, ইউনিভার্সাল সেট থেকে তোমার বৃত্তের ভেতরের ভ্যালু যদি বাদ দাও, ইউনিভার্সাল সেট থেকে বৃত্তের ভ্যালু ভেতরের যদি ভ্যালু বাদ দাও, তাহলে বৃত্তের বাইরের অংশের ভ্যালু আমরা পাবো। এখান থেকে এ প্রাইম অর্থাৎ পূরক সেট কি লিখতে পারতেছি? ইউ মাইনাস এ, অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে তোমার বৃত্তের ভেতরের অংশ এ সেটের অংশ বাদ দিলে বৃত্তের বাইরের অংশ অর্থাৎ এই ফাঁকা অংশের ভ্যালু পাবো। এভাবে আমরা তোমার হচ্ছে একটা সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রামকে প্রকাশ করি। দুই সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম প্রকাশের মাধ্যমে এরকম, অর্থাৎ দুই সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রামকে আমরা এভাবে প্রকাশ করব। যেখানে হচ্ছে আমরা ধরে নিলাম আয়তাকার বক্স যেটা আছে এটা হচ্ছে ইউনিভার্সাল সেটের ভ্যালু। আয়তাকার বক্স দ্বারা আমরা কি ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেটকে মিন করব। এবং এই প্রথম যে বৃত্তটা দেখতেছো, প্রথম যে বৃত্তটা, এটা হচ্ছে আমরা যদি এ সেট হিসেবে বিবেচনা করি, তাহলে প্রথম বৃত্তের মধ্যে যতগুলো ভ্যালু থাকবে সবগুলো এ সেটের ভ্যালু। এবং আসো এখান থেকে তোমার দ্বিতীয় যে বৃত্তটা দেখতেছো এটাকে যদি আমরা বি সেট হিসেবে ডিফাইন করি, তাহলে দ্বিতীয় বৃত্তের মধ্যে যতটুকু উপাদান থাকবে, যতগুলো ভ্যালু থাকবে সবগুলো আমাদের বি সেটের ভ্যালু হিসেবে আমরা বিবেচনা করব। হ্যাঁ, এরপর আসো তোমার এই যে তোমার এ আর বি, অর্থাৎ এই বৃত্ত আর এই বৃত্তের মধ্যে যতটুকু আমাদের কমন অংশ আছে, যতটুকু কি আছে কমন অংশ আছে, এইটুকুকে আমরা কি দ্বারা ডিফাইন করব? আমাদের হচ্ছে এ আর বি এর মধ্যে কমন উপাদান অর্থাৎ এ ইন্টারসেকশন বি দ্বারা ডিফাইন করব। ইন্টারসেকশন দ্বারা কমন উপাদান মিন করে যেহেতু, সেহেতু এ আর বি এর মধ্যে কমন উপাদানগুলো এই পোর্শনের ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ এই ইন্টারসেকশন বি এর ভ্যালু। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের এই ফাঁকা অংশ যেটা দেখতেছো, ফাঁকা অংশ, হ্যাঁ, ফাঁকা অংশের ভ্যালু কতটুকু হবে দেখো তো। এই পুরো বৃত্তের ভ্যালু, এই পুরো বৃত্তের ভ্যালু কি এ সেটের ভ্যালু না? পুরো বৃত্তের ভ্যালু আমাদের এ সেটের ভ্যালু। তাহলে এ সেটের ভ্যালু থেকে আমাদের যদি হচ্ছে এই অংশটা বাদ দিই, এই অংশটা বাদ দিই, কমন অংশটা বাদ দিই, তাহলে এই ফাঁকা অংশের ভ্যালু আমরা পাবো। এখান থেকে আমরা লিখতে পারতেছি যে এরকম, যে এ সেটের ভ্যালু থেকে আমরা বাদ দিব, কি বাদ দিব? এই কমন অংশের ভ্যালু অর্থাৎ এ ইন্টারসেকশন বি এর ভ্যালু। তাহলে এ সেটের ভ্যালু থেকে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু যদি বাদ দিই, তাহলে আমাদের এই ফাঁকা অংশের ভ্যালু পাবো। ঠিক আছে, এইটুকু বুঝছো? এরপর আসো, এরপর আমাদের এই ফাঁকা অংশের ভ্যালু কতটুকু দেখো। তাহলে পুরো অংশটা, পুরো সার্কেলটা আমাদের বি সেটের ভ্যালু। বি সেটের ভ্যালু থেকে, বি সেটের ভ্যালু থেকে আমাদের এই পোর্শনটা বাদ দিলে আমাদের এই ফাঁকা অংশের ভ্যালু পাবো। বি সেটের ভ্যালু থেকে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বাদ দিলে আমরা এই ফাঁকা অংশের ভ্যালু পাবো। তাহলে বি সেটের ভ্যালু থেকে এ ইন্টারসেকশন বি বাদ দিলে আমাদের এই ফাঁকা অংশের ভ্যালু আমরা পাবো। ঠিক আছে, এরপর আসো, এরপর আমাদের এই বৃত্তের বাইরে যেটা আছে এই পোর্শনটা বের করবো। হ্যাঁ, তাহলে বৃত্তের বাইরের অংশ বের করার আগে দেখো, বৃত্তের ভেতরের অংশ অর্থাৎ দুইটা বৃত্তের মধ্যে যতগুলো উপাদান থাকবে, দুইটা বৃত্তের মধ্যে আমাদের যতগুলো উপাদান থাকবে, দুইটা বৃত্তের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদান কি দেখো তো। দুইটার মধ্যে, বৃত্তের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো হচ্ছে তোমার এ ইউনিয়ন বি এর ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ এ আর বি সেটের মধ্যে যতগুলো উপাদান আছে সবগুলো হচ্ছে এই দুইটা বৃত্তের মধ্যে বিদ্যমান থাকবে। ঠিক আছে,
এখন আসো এই বৃত্তের বাইরে যে পোর্শনটা আছে, বৃত্তের বাইরে যে পোর্শনটা আছে, এই বাইরের পোর্শনের ভ্যালু কতটুকু হবে? বৃত্তের বাইরের পোর্শনের ভ্যালু কতটুকু হবে? তাহলে ইউনিভার্সাল সেট থেকে খেয়াল করে দেখো, ইউনিভার্সাল সেট থেকে আমাদের দুইটা বৃত্তের ভ্যালু যদি বাদ দিই, ইউনিভার্সাল সেট থেকে দুইটা বৃত্তের ভ্যালু যদি বাদ দিই, তাহলে বৃত্তের বাইরের ভ্যালু আমরা পাবো। হ্যাঁ, অর্থাৎ এখান থেকে আমরা এইটুকু লিখতে পারবো, ইউনিভার্সাল সেট থেকে আমরা যদি বৃত্তের ভেতরের ভ্যালু, দুইটা বৃত্তের ভেতরের ভ্যালু অর্থাৎ এ ইউনিয়ন বি, ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে বৃত্তের বাইরের অংশ এটা পাবো। হ্যাঁ, আর আমাদের এভাবে হচ্ছে দুইটা সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম ক্যালকুলেশন করতে হয়। পর্যায়ে আমরা তিন সেটের ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করব। তিন সেটের ভেন ডায়াগ্রাম অর্থাৎ তিনটা সেট থাকলে ভেন ডায়াগ্রাম কেমন হবে সেটা আমরা একটু দেখব। তো তিন সেটের ভেন ডায়াগ্রাম জেনারেলি এরকম হয়। আমি বোঝার সুবিধার্থে এখানে তিনটা আঁকাইছি একই টাইপসের। এই তিনটা দিয়ে আমরা তিন সেটের ভেন ডায়াগ্রাম একটু বোঝার চেষ্টা করব। তো প্রথমে যেটা আয়তাকার বাক্স আছে, আয়তাকার বক্স দ্বারা আমাদের ইউনিভার্সাল সেট অর্থাৎ সার্বিক সেট মিন করে। আয়তাকার বক্স দ্বারা ইউনিভার্সাল সেট অথবা সার্বিক সেট মিন করে। অর্থাৎ এই বক্সের ভেতরে যতটুকু উপাদান থাকবে সব উপাদানগুলো আমাদের ইউ সেটের ভ্যালু। ঠিক আছে, এরপর আসো তোমার এই প্রথম যে বৃত্তটা দেখতেছো, এই বৃত্তকে, এই প্রথম যে বৃত্ত দেখতেছো এই বৃত্তকে আমরা যদি এ সেট, এবং দ্বিতীয় যে বৃত্ত দেখতেছো এই বৃত্তকে আমরা বি সেট, এবং তৃতীয় যে বৃত্ত দেখতেছো এই বৃত্তকে আমরা যদি সি সেট হিসেবে তোমার বিবেচনা করি, তাহলে দেখো এই এ বৃত্তের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো এ সেটের উপাদান হিসেবে গ্রহণযোগ্য হবে। এরপর বি বৃত্তের ভেতরে যতগুলো উপাদান থাকবে, বি বৃত্তের ভেতরে যতগুলো উপাদান থাকবে সবগুলো বি সেটের উপাদান হিসেবে আমরা গ্রহণ করব, এবং সি সেটের মধ্যে আমরা যতগুলো উপাদান পাবো সবগুলো সি সেটের হিসেবে উপাদান হিসেবে আমরা গ্রহণ করব। এরপর আমাদের এই যে এই অংশটা দেখতেছো না, এই অংশ, হ্যাঁ, এই অংশ, এই অংশটা কি? এই অংশটা হচ্ছে এ সেট, তারপর বি সেট এবং সি সেটের কমন উপাদান। এই অংশটা কি? এ বি সি সেটের কমন উপাদান, অর্থাৎ এ বি সি এর ইন্টারসেকশন হিসেবে আমরা ক্যালকুলেট করব। তাহলে এই অংশটা আমাদের কি? এই অংশটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, অর্থাৎ এ বি সি এর আমাদের কমন উপাদান। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের দেখো, এরপরে যদি আমরা ক্যালকুলেট করি, এই যে এই অংশটা দেখতেছো, এই অংশটা, হ্যাঁ, এই অংশটা কি দেখো তো, সবুজ কালি দিয়ে দাগানো অংশটা কি হচ্ছে? সবুজ কালি দিয়ে দাগানো অংশটা আমাদের কি হচ্ছে? সবুজ কালি দিয়ে দাগানো অংশটা হচ্ছে দেখো এই বি সেট যেটা আছে, বি সেট এবং এই সি সেট, বি এবং সি সেটের কমন উপাদান হচ্ছে এই সবুজ কালির মধ্যে থাকবে। বি এবং সি এর কমন উপাদান অথবা ইন্টারসেকশন যেটা আছে সেই উপাদানগুলো আমাদের এই সবুজ কালির ভেতরে থাকবে। ঠিক আছে, এরপর আসো একই বৃত্ত এখানে আঁকাইছি। এটা হচ্ছে আগের চিত্র অনুযায়ী আমাদের এটা এ সেট ছিল, এটা বি সেট ছিল এবং এটা সি সেট ছিল। তাহলে দেখো আমাদের এই যে এই সবুজ কালি আমাদের স্ক্র্যাচ করা অংশটা, সবুজ কালি দিয়ে স্ক্র্যাচ করা অংশটা কি মিন করতেছে? এই সবুজ কালি দিয়ে স্ক্র্যাচ করা অংশটা আমাদের মিন করতেছে এটা হচ্ছে এ সেট এবং বি সেটের কমন উপাদান বিদ্যমান থাকবে। এই সবুজ কালি অংশের মধ্যে এ সেট এবং বি সেটের কমন উপাদান বিদ্যমান থাকবে, অর্থাৎ এখানে এ ইন্টারসেকশন বি এর ভ্যালু বিদ্যমান থাকবে। বুঝছো? এরপর আসো, এরপর হচ্ছে আমরা যদি এই লাল অংশ করা, লাল স্ক্র্যাচ করা অংশটা যদি মিন করি, লাল স্ক্র্যাচ করা অংশটা যদি আমরা ক্যালকুলেট করতে চাই, তাহলে লাল স্ক্র্যাচ করা অংশটা দ্বারা কি মিন করতেছে? এই লাল স্ক্র্যাচ করা অংশ দ্বারা মিন করতেছে এ সেট এবং সি সেটের কমন উপাদান, এ সেট এবং সি সেটের কমন উপাদান, অর্থাৎ এখান থেকে আমরা এটুকু লিখতে পারতেছি এ ইন্টারসেকশন সি, এখান থেকে আমরা লিখতে পারতেছি এ ইন্টারসেকশন সি। এরপর আসো, এরপরে যদি আমরা এই ফাঁকা অংশ দেখো, এই ফাঁকা অংশ দ্বারা কি মিন করতেছে? এই যে এই পোর্শনের ভিতরে যে ফাঁকা অংশটা, এটা দ্বারা কি মিন করতেছে? এটা দ্বারা মিন করতেছে শুধুমাত্র সি সেটের ভ্যালু এই পোর্শনের মধ্যে বিদ্যমান থাকবে, শুধু সি সেটের ভ্যালু পোর্শনের মধ্যে অর্থাৎ সাদা অংশের মধ্যে বিদ্যমান থাকবে। এরপর আসো, এই যে সাদা অংশ দেখতেছো, এই সাদা অংশ দ্বারা কি মিন করতেছে? এই সাদা অংশ দ্বারা মিন করতেছে শুধু শুধু বি সেটের ভ্যালু এই পোর্শনের মধ্যে অর্থাৎ সাদা অংশের মধ্যে বিদ্যমান থাকবে। এরপর তোমার এই সাদা অংশ দ্বারা মিন করতেছে শুধুমাত্র অর্থাৎ শুধু তোমার এ সেটের ভ্যালু এই সাদা অংশের মধ্যে বিদ্যমান থাকবে। ঠিক আছে, আসো এরপরে দেখো, এরপরে হচ্ছে এই পুরো পোর্শনটা কি? এই পুরো পোর্শনটা কি? এই পুরো পোর্শনটা, এটা যদি এ সেট, এটা যদি বি সেট আর সি সেট হয় পূর্ববর্তী সেট অনুযায়ী, তাহলে এই পুরো পোর্শন অর্থাৎ এই বৃত্তের ভেতর
যতগুলো উপাদান থাকবে, বৃত্তের মধ্যে যতগুলো উপাদান থাকবে সবগুলো হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। বৃত্তের মধ্যে যতগুলো বিদ্যমান থাকবে, তিনটা বৃত্তের মধ্যে সবগুলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর ভ্যালু। অর্থাৎ এ বি সি সেটের মধ্যে যত টাইপসের ভ্যালু বিদ্যমান, এ বি সি সেটের মধ্যে যত টাইপসের ভ্যালু বিদ্যমান, যত রকমের ভ্যালু বিদ্যমান, সবগুলো হচ্ছে আমাদের এই তিনটা সেটের মধ্যে বিদ্যমান থাকবে। অর্থাৎ এখান থেকে এই বৃত্তের ভ্যালুগুলো আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি মিন করবে। এরপর আসো আমাদের বৃত্তের বাইরের অংশ কি মিন করতেছে। এই বৃত্তের বাইরের অংশ, বৃত্তের বাইরের অংশ আমাদের কি মিন করে? এই বৃত্তের বাইরের অংশ মিন করে আমাদের তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম। অর্থাৎ এটা দ্বারা কি মিন করতেছে, পুরো সেটটা অর্থাৎ পুরো আয়তাকার বাক্সটা যদি সার্বিক সেট নির্দেশ করে, এই সার্বিক সেট থেকে তোমার এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, অর্থাৎ সার্বিক সেট থেকে যদি বৃত্তের ভেতরের অংশগুলো বাদ দাও, সার্বিক সেট থেকে বৃত্তের ভেতরের অংশগুলো বাদ দাও, তাহলে বৃত্তের বাইরের অংশ বিদ্যমান থাকবে। তাহলে সার্বিক সেট থেকে বৃত্তের ভেতরের অংশ, অর্থাৎ বৃত্তের ভেতরের অংশ কি ছিল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটা যদি বাদ দাও তাহলে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি প্রাইম, অর্থাৎ বৃত্তের বাইরের অংশ আমরা পাবো। এভাবেই আমাদের তিনটা সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম আমাদের ক্যালকুলেশন করতে। এরপর বইয়ের উদাহরণ 14 নম্বর কোশ্চেন আমরা সলভ করব। কোশ্চেনটা এমন যে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 88 জন বাংলায়, 80 জন গণিতে এবং 70 জন উভয় বিষয়ে পাশ করেছে। ভেনচিত্রের সাহায্যে তথ্যগুলো প্রকাশ করো এবং কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে তা নির্ণয় করো। অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা কতজন, আমাদের 88 জন, এবং গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের কতজন, দেওয়া আছে 80 জন দেওয়া আছে, এবং উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা দেওয়া আছে 70 জন। হ্যাঁ, এখান থেকে ভেন চিত্র ড্র করতে বলছে এবং হচ্ছে এখান থেকে কতজন শিক্ষার্থী ওই বিষয়ে ফেল করছে তা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এট ফার্স্ট হচ্ছে আমাদের যেহেতু বলছে যে 88 জন বাংলায়, অর্থাৎ বাংলার একটা সেট আমরা কল্পনা করব, এবং হচ্ছে 80 জন হচ্ছে গণিতে। ঠিক আছে, তাহলে বাংলার সেট একটা কল্পনা করব এবং গণিতের একটা সেট কল্পনা করব, এবং দুইটা সেটের ক্ষেত্রে আমরা ভেন ডায়াগ্রাম এট ফার্স্ট ড্র করব। ঠিক আছে, তাহলে দুই সেটের ক্ষেত্রে ভেন ডায়াগ্রাম কেমন হবে, দুই সেটের ক্ষেত্রে আমরা দেখেছি ভেন ডায়াগ্রাম এমন হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এখান থেকে প্রথম যে বৃত্তটা আছে, এই বৃত্তটাকে আমরা হচ্ছে বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট হিসেবে বিবেচনা করলাম। প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্তকে বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট হিসেবে বিবেচনা করলাম। তাহলে বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেটকে আমরা বি দ্বারা ডিফাইন করলাম। তাহলে এই বৃত্তটাকে আমরা বি দ্বারা ডিফাইন করলাম। এরপর আসো তোমার গণিতে পাশ করছে কতজন, 80 জন। তাহলে গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেটকে আমরা তোমার হচ্ছে ধরে নাও এম দ্বারা ডিফাইন করলাম, যেখানে হচ্ছে আমাদের এই বৃত্তের পোর্শনটা হচ্ছে এম সেটের ভ্যালু। অর্থাৎ গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেটের ভ্যালুটা এই বৃত্তের মধ্যে থাকবে। ঠিক আছে, এবং এখান থেকে বাংলা আর গণিত উভয় বিষয় পাশ করছে, বাংলা এবং গণিত উভয় বিষয় পাশ করছে কতজন, 70 জন। তাহলে বাংলা ও গণিত উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের এই যে তোমার দুইটার মধ্যে কমন যে উপাদান এটা, অর্থাৎ 70 এর ভ্যালু কত হবে, এই পোর্শনের ভ্যালু 70 হবে। বাংলা ইংরেজি উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা 70 জন, ওই পোর্শনের ভ্যালু। ঠিক আছে, এখান থেকে আমরা এইটুকু লিখতে পারতেছি তোমার হচ্ছে এন অফ তোমার নাম্বার অফ বি ইন্টারসেকশন এম, অর্থাৎ বাংলা ও গণিত উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার সেট আমাদের কতজন আছে, এটা আছে আমাদের 70 জন। ঠিক আছে, এটুকু তো বুঝছো। এরপর আসো আমাদের শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা কোনটা হবে, শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা এটা হবে এই ফাঁকা অংশের ভ্যালু। হ্যাঁ, তাহলে দেখো তো এই ফাঁকা অংশের ভ্যালু আমাদের বের করতে গেলে কি করতে হবে, এই যে বৃত্ত আছে, হ্যাঁ, অর্থাৎ বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার যে বৃত্তটা আছে, এই বৃত্তের ভ্যালু কতটুকু আছে, 88 জন না, এই বৃত্তের ভ্যালু আমাদের কতজন আছে, 88 জন। এর থেকে এই যে তোমার এই 70 জন বাদ দিলে বাকি অংশটা আমাদের বের হবে। বৃত্তের ভ্যালু কতজন আছে, 88 জন। এখান থেকে তোমার উভয় বিষয়ে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা 70 জন বাদ দিলে বাকি অংশের ভ্যালু আমরা পাবো। হ্যাঁ, অর্থাৎ তোমার হচ্ছে পুরো বৃত্তের ভ্যালু কত, 88 জন। এখান থেকে আমরা কি করব, 70 জন বাদ দেব, বাদ দিলে কি পাবো আমরা, শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা, শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা পাবো। এটার পোর্শন কতটুকু আসছে, 18, অর্থাৎ এই ফাঁকা অংশের ভ্যালু আমাদের 18 হবে। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, শুধুমাত্র বাংলায় পাশ করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের কতজন, 18 জন। হ্যাঁ, শুধুমাত্র বাংলায় পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের 18 জন, পাশ করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের 18 জন আসছে। ঠিক আছে, তারপর আসো এরপর আমাদের এই পোর্শনটা, অর্থাৎ শুধুমাত্র গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা, এই ফাঁকা অংশটা। হ্যাঁ, দেখো গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা কতজন, 80 জন না, গণিতে পাশ করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা এই বৃত্তের অংশ,
এই সার্কেলের অংশ আমাদের কতজন? 80 জন। তার মধ্যে দেখো শুধু তোমার বাংলা ও গণিত উভয় বিষয়ে তোমার পাস করছে কতজন? 70 জন। তাহলে পুরা পোরশনের ভ্যালু, পুরা সার্কেলের ভ্যালু আমাদের কত? 80। তার মধ্যে 70 এইটুকু। বাকি অংশ কত হবে? বাকি অংশের ভ্যালু আমাদের তোমার 80 থেকে 70 বাদ দিলে এই ফাঁকা অংশের ভ্যালু আসবে। অর্থাৎ শুধুমাত্র আমাদের তোমার গণিতে পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যার ভ্যালু বের করতে যদি চাও, তাহলে আমাদের 80 থেকে আমাদের ওই 70 বাদ দিলে যা থাকতেছে সেটা হচ্ছে শুধুমাত্র গণিতে পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা। এটা পোরশন কতটুকু? 10। এই ফাঁকা অংশের ভ্যালু আমাদের 10 আসতেছে। এখান থেকে আমরা এইটুকু লিখতে পারি, শুধুমাত্র গণিতে পাস করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের তোমার 10 জন। এরপর আসো, আমাদের বের করতে বলছে, হচ্ছে কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। তাহলে দেখো তো পাস করছে কতজন, ঠিক আছে। একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা এই সার্কেলের পুরো অংশের ভ্যালু, এই দুইটা সার্কেলের পুরো অংশের ভ্যালু হচ্ছে একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থী কতজন আছে? এই অংশের ভ্যালু কত? একটি বিষয় পাস করছে 18 জন, উভয় বিষয় পাস করছে 70 জন, এবং হচ্ছে একটি বিষয়ে তোমার পাস করছে কতজন? 10 জন। তাহলে আমাদের 18, 70 আর 10, 18, 70 আর 10, এই তিনটা ভ্যালু আমাদের কি? একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থী, অর্থাৎ এই সার্কেলের ভ্যালু। এখান থেকে ওই সার্কেলের ভ্যালু, অর্থাৎ একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা কত হবে? তোমার দেখো 18 প্লাস তোমার 70 প্লাস 10, এখান থেকে এইটুকু লিখতে পারি, একটি অথবা দুইটি বিষয়ে পাস করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমাদের কত আসতেছে? 70, 10, 80 আর 8 98 জন। তাহলে হচ্ছে একটি অথবা দুইটি বিষয় পাস করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা 98 জন, অর্থাৎ এই দুই বৃত্তের ভ্যালু কত? 98 জন। আমাদের বের করতে বলছে কি? কোনোটাতেই পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা। কোনোটাতে পাস করেনি কোন পোর্শনটা দেখো তো, এই বৃত্তের বাইরে যে পোর্শনটা আছে এই পোর্শনটা হচ্ছে কোনোটাতেই পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা। হ্যাঁ, বৃত্তের বাইরে যেটা আছে কোনোটাতে পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা। তাহলে দেখো তো আমাদের কোনোটাতেই পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা বের করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের টোটাল সার্কেলের ভ্যালু, অর্থাৎ টোটাল শিক্ষার্থীদের সংখ্যা কতজন? টোটাল শিক্ষার্থীদের সংখ্যা 100 জন। 100 থেকে একটি অথবা দুইটি বিষয় পাস করছে কতজন? 98 জন। হ্যাঁ, অর্থাৎ এই সার্কেলের ভ্যালু 100 থেকে এই সার্কেলের ভ্যালু বাদ দিলে বাকি পোর্শন, অর্থাৎ তোমার কোনো বিষয় পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা পাবো। তাহলে আমরা 100 থেকে, হ্যাঁ, অর্থাৎ টোটাল শিক্ষার্থী থেকে তোমার একটি অথবা দুইটি বিষয় পাস করেছে এমন শিক্ষার্থীদের সংখ্যা যদি বাদ দিই, তাহলে কোনো বিষয়ে পাস করে নাই অর্থাৎ ফেল করছে এমন শিক্ষার্থীদের সংখ্যা আমরা পাবো। তাহলে কোনো বিষয়ে পাস করেনি এমন শিক্ষার্থীদের সংখ্যা কতজন? 2 জন। ঠিক আছে, এখান থেকে আমরা লিখতে পারি, হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি উভয় বিষয়ে ফেল করছে। হ্যাঁ, তাহলে অতএব উভয় বিষয়ে ফেল করেছে তোমার কতজন? 2 জন। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা ভেন ডায়াগ্রাম সলভ করতে পারি।